সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। আমার এটা আমার জন্য একটা ঐতিহাসিক মোমেন্ট। আমি আসলে অনেকের এখানে যারা আছে তারা আমার হিরো বা ইন্সপিরেশন অনেক দিক থেকে, যেমন একুশী, কালপুরুষ, সলামান লিপি, এগুলোর ইতিহাস নিয়ে আমার অনেক খোঁজ করেছি ইন্টারনেটে, কারা এর পিছনে ছিল। এখন তো সামনাসামনি দেখা হচ্ছে। তো এটা অনেক মজার একটা বিষয় এবং অনেকে বড় বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের বাংলা টাইপের ইতিহাসে। তো আমি অনেক খুশি যে আপনার সামনে দাঁড়াতে পারছি আজকে। হ্যাঁ, তো 3-4 সপ্তাহ আগে মামুন ভাই আমাকে ইনভিটেশন দিল যে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। প্রথমে আমার যাত্রা নিয়ে শুরু করি। আমি বাংলাদেশে বড় হয়েছি, আমার বাবা মা এখানে এনজিওতে কাজ করতো, এই জন্য কুষ্টিয়া ঈশ্বরদীতে ছিলাম ছোটোবেলায়, কিন্তু পড়াশোনা করেছি সাউথ ইন্ডিয়াতে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত। তখন 15 বছর বয়সে আমরা আমেরিকাতে শিফট করেছি আমার পরিবার, আর ওইখানে ইউনিভার্সিটি স্টাডিজ করেছি। আমি এটা একটু বড় করি। আমার ফোকাস ছিল মূলত আর্ট, কিন্তু আমি দেখলাম যে আর্টে আসলে ক্যারিয়ার তৈরি করা অনেক কঠিন। তো আমি চিন্তা করছি যে কমার্শিয়াল আর্ট পড়ি, গ্রাফিক ডিজাইন। তো ওইটা নিয়ে আমি ইউনিভার্সিটি স্টাডিজ করেছি আমেরিকাতে, আন্ডার গ্র্যাজুয়েট। এবং বিশেষ করে আমার ফেভারিট ক্লাস ছিল টাইপোগ্রাফি। কেন জানি এটার যে আর্ট এবং টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল সাইড আর ভাষার ইতিহাসের ওভারল্যাপ অনেক ইন্টারেস্টিং ছিল আমার কাছে। তো এক সময় আমি বাংলাদেশে ইউনিভার্সিটির কয়েক বছর পরে আমি বাংলাদেশে এসেছি এবং একটা কমিউনিকেশনস কোম্পানিতে যুক্ত হয়েছি, যেটাতে এখনও যুক্ত আছি, বেঙ্গল ক্রিয়েটিভ মিডিয়া। অনেক বিশেষ করে এনজিওর জন্য কিছু কমিউনিকেশনসের কাজ করি, বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও। কিন্তু আমার আইডিয়া ছিল যে এক সময় যদি বাংলা টাইপ নিয়ে কিছু করতে পারি, কিন্তু আসলে এটার জন্য কাজ করা কঠিন, দীর্ঘদিন, তাই না? আপনারা মনে হয় সবাই জানেন, যেমন ওই সময় আমি ওই নাজিমুদ্দৌলা মিলন এক ভাইয়ের সাথে দেখা হলো, উনি রবি ফন্টের তৈরি করেছে, কিন্তু উনি একটা ফন্ট প্রচুর সময় দিয়েছে, পরে দেখলো যে এখানে তো অনেকে কিছুক্ষণ বাংলা ফন্টে কাজ করার পর ইউআই ইউএক্স ডিজাইনে সরে যায়, কারণ সেটা আরও প্রফিটেবল হয় এবং বাংলা ফন্ট তৈরি করার কাজ পাওয়া কঠিন। তাই আমি যখন সুযোগ পাই বাংলা ফন্ট নিয়ে কাজ করতে আমি আগ্রহী, আর পাশাপাশি আমার ফ্রি টাইমে কাজ করার চেষ্টা করি। সো আমার 2010 থেকে 2015 অনেক কৌতূহল ছিল যে আমার মনে আছে 2010-এর আগে মনে হয় আমি ওই সানস সেরিফ একটা বাংলা ফন্ট বানানোর উদ্যোগ নিয়েছি। তখন আমি কোনো সানস সেরিফ বাংলা ফন্ট দেখিনি সেই সময়, কিন্তু চিন্তা করলাম যে এরিয়াল, হেলভেটিকা যেরকম আছে এরকম বাংলার জন্য একটা করা যায় কিনা। এবং পাশাপাশি আমি তখন ফন্ট সফটওয়্যার জানতাম না, শুধু ইলাস্ট্রেটরে এটা বানিয়েছি সব অক্ষর, এবং টাইপ ডিজাইন নিয়ে কোনো ট্রেনিং ছিল না। আর আমার খুব কৌতূহল ছিল যে বাংলা ফন্ট তো একটাই, এটার ইতিহাস কি, এটা আসলে বের করা অনেক কঠিন ছিল। তো পরে মোটামুটি 2015 সালে আমি জানতে পারলাম আনন্দবাজার পত্রিকা, ফিওনা রস, এই ইতিহাস, এবং ফিওনা রসের ওই পিএইচডি থিসিস পেয়ে আমি ঠিক করলাম যে কোনোভাবে তার কাছে আমি শিখতে যাব। তো আমি সেই সময় রেডিং ইউনিভার্সিটিতে ওদের একটা সামার টাইপ ডিজাইন ইন্টেন্সিভ প্রোগ্রাম আছে, ওইখানে যুক্ত হলাম। আর ওইটার মোটামুটি একই সময় ওই আমি কাইয়ুম
চৌধুরীর হাতের লেখা নিয়ে একটা ফন্ট বানানোর উদ্যোগ শুরু করেছি এবং একবার বিমানে ব্যাংককে যাওয়ার পথে আমার সহযাত্রী, আমার পাশের যাত্রী বলল যে প্রথম আলোতে কায়ুমের সব ক্যালিগ্রাফির কালেকশন আছে, তো ওইখানে যেতে হবে। তো আমি একটু ভয়ে ভয়ে ওই প্রথম আলোর কাছে লিখলাম যে আমি তো কোনো দিন এখানে যাইনি, ওরা আমার মেসেজ উত্তর দেবে কি না। তো তখন ওই অশোক কর্মকার আর সাজ্জাদ শরীফের সঙ্গে দেখা হলো এবং অনেক ভালো একটা দীর্ঘদিনের সম্পর্ক শুরু হলো। তখন আমি প্রথম আলোর জন্য সূর্য ফন্ট বানাতে শুরু করলাম 2017 সালে। আর এটা দিয়ে মূলত আমার বাংলা ফন্ট তৈরি করার যাত্রা শুরু হলো। আর রেডিং ইউনিভার্সিটি যেটা পড়েছি, আমার মনে হয় বাংলাদেশের ফন্ট ডিজাইন ইন্ডাস্ট্রি, টাইপ ডিজাইন ইন্ডাস্ট্রির বড় একটা গ্যাপ হচ্ছে আন্তর্জাতিক টাইপ ডিজাইন কমিউনিটির সাথে একটু গ্যাপ আছে। ওদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। যেমন অনেকে ইউরোপে আছে যারা, আমি কয়েকজনকে চিনি যারা বাংলা টাইপ ডিজাইন করে কিন্তু বাংলাও জানে না। যেমন হুয়ান ব্রুস ওই চিলেতে, আমার মাঝে মাঝে ইমেলে আমি তার কাছে আমার ফন্ট ডিজাইন পাঠাই, সে অনেক মূল্যবান ফিডব্যাক দেয়, কারণ ফন্টের কিছু কিছু বিষয় সে আমাদের থেকে অনেক বেশি জানে, কিন্তু কিছু বিষয় তার জ্ঞানের গ্যাপ আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল যারা জগতে বাংলা নিয়ে কাজ করি আমরা জানি। তো ওই গ্যাপ এখনও আছে। তো আমার আশা আছে যে বিশেষ করে আপনারা যেমন সামনে যারা ইয়াং আছে, আপনারা যদি সুযোগ পেলে আপনি এই সব মানে হয়তো এরকম একটা ট্রেনিংয়ে যেতে পারেন, TDI বা বিভিন্ন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল টাইপ ডিজাইনের কোনো একটা কনফারেন্সে যাওয়া। TDI আছে, APTI আছে। আমি শেষে যাওয়ার সুযোগ পেয়েছি গত গ্রীষ্মকাল, পোর্টল্যান্ড ওরেগনতে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি বাংলা টাইপ ডিজাইন নিয়ে। কিন্তু ওইটা ছিল আমার প্রথম, মানে আমাদের বাংলাদেশে অর্থনৈতিক অবস্থার কারণে বাইরে, যেমন আমি যে জাপানে হঠাৎ করে যাব, আমার তো সেই সামর্থ্য নাই, বা যদি কোনো, কিন্তু এইগুলো আসলে অনেক মূল্যবান। একটা যোগাযোগ থাকলে অনেক কিছু শেখা যায়, যেগুলো বিশেষ করে মানে অন্যান্য ভাষার নন ল্যাটিন স্ক্রিপ্টসে যে ঝামেলাগুলো আছে, বা যে টাইপ ডিজাইন ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি আসলে এখানে কোনো মাস্টার্স করিনি, আমি পরে সাভানা কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন থেকে একটা মাস্টার্স করেছি এবং আমার সব রিসার্চের ফোকাস ছিল বাংলা টাইপ ডিজাইন। হ্যাঁ, আর আমি চেষ্টা করি বিভিন্ন রিসার্চ করা, বিভিন্ন টাইপ ডিজাইনের বিষয় নিয়ে। আজকাল অতটা এগুলো লিখছি না, দেখা যাচ্ছে বেশিরভাগ আর্টিকেলের সাল হচ্ছে 8-10 বছর আগে। আর এর মধ্যে বাংলা কিছু কিছু ফন্ট বানিয়েছি মূলত পত্রিকার জন্য। ওই প্রথম আলো দিয়ে এটা একটা দরজা খুলেছে, অন্যান্য পত্রিকাও ইন্টারেস্ট হলো। বরেন্দ্র ফন্ট, এটাও বেশ কিছু পত্রিকা ব্যবহার করে, পাশাপাশি বরেন্দ্র ফন্টের কিছু ভেরিয়েশন আছে। আর দু একটা ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য কাজ করেছি। আমি সম্ভবত সামনে জুন মাসে বাংলাদেশ থেকে আমেরিকাতে ফিরে যাব, হয়তো 1 বছরের জন্য, হয়তো জানি না কত বছরের জন্য। আমার ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে এবং তারা ওইখানে ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করবে। তাই আমি আসলে, আমার একটা উদ্যোগ আছে যে যাওয়ার আগে আমি যেন একটা ফুল, আমি যা যা শিখেছি বাংলা টাইপ ডিজাইন, এটার একটা বই বা অনলাইন বইও হতে পারে, সেটা বের করার চেষ্টা করছি। এখন একটা অংশ শেষ হয়েছে, 2-একটা অংশ শেষ হয়েছে, কিছুটা এই প্রেজেন্টেশনের মধ্যে থাকবে, আরও কিছু
করতে চাই। সো এখন মূল প্রেজেন্টেশনে আমি চলে আসব। বাংলা ফন্টে প্রয়োজনীয় গ্লিফ, এটা মানে আসলে কোন ক্যারেক্টার সেট দরকার, এটা আমরা যারা টাইপ ডিজাইন নিয়ে কাজ করি আমরা অনেক সময় চিন্তা করি। কিন্তু তার আগে আরেকটা কথা বলি, ওই মামুন ভাই আমাকে এটা নিয়ে একটু আলাপ করতে বলেছে যে আমি আসলে কি সমস্যা ফেস করেছি বাংলা নিয়ে কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যাল। একটা তো ছিল বড় সফটওয়্যার সাপোর্ট, MS ওয়ার্ড অনেক সময় এখনও আছে যে কিছু আমার ফন্টের ফিচার্স মাইক্রোসফট ওয়ার্ড সাপোর্ট করবেই না, কারণ তারা আসলে ইউনিকোড কমপ্লায়েন্ট না পুরোপুরি। আর অ্যাডোবি সফটওয়্যারগুলোতে এখনও ফুল ইউনিকোড কমপ্লায়েন্স আমি দেখছি না বাংলার ক্ষেত্রে কিছু জায়গাতে। আপনারা মনে হয় অনেকেই জানেন ওই নুক্তযুক্ত যে অক্ষরগুলো আছে তিনটা, এটা একটা বড় ঝামেলা। আমি জানি না ইউনিকোড ইতিহাস থেকে কিভাবে শুরু হয়েছে, কিন্তু কোনো একজন সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে বলেছে যে এটা হচ্ছে আলাদা দুইটা ক্যারেক্টার, নুক্ত আর জ, ডয় র, ড আর ঢ, এইগুলো দুই ক্যারেক্টার হওয়াতে অনেক ঝামেলা হয় ফন্টের ক্ষেত্রে, এবং স্পেল চেকিং আরও ঝামেলা। আশা করি এটার কোনো একটা স্থায়ী সমাধান হবে, কারণ এখনও কিছু টেক্সট আমরা একভাবে তৈরি করি, এটা ইন্টারনেটে দেওয়ার পরে ইন্টারনেট থেকে কপি পেস্ট করার পরে এটা বিভক্ত হয়ে যায়। সো এই ইস্যুটা ফেস করেছি। পাশাপাশি ওই র জফলা আকার বা র জফলা যদি শব্দের শুরুতে হয়, এটা অনেক সময় ভেঙে যায়। এটা আমার মতে এটা ইউনিকোডের কোনো সমস্যা নাই, এটা বেশিরভাগ হচ্ছে কিবোর্ডের ইউনিকোড কমপ্লায়েন্সের সমস্যা। কিন্তু এটা আমরা আলোচনা করতে পারি যে আসলে কতটুকু এটা কিবোর্ড সফটওয়্যারের দোষ বা কতটুকু ইউনিকোডের সমস্যা। এটা প্রায় আমি যখন নতুন কোনো পাবলিশার বা প্রতিষ্ঠানকে ফন্ট দেই, এটা নিয়ে অনেক আলাপ করতে হয় যে জিরো উইথ নো জয়নার আর কোন ক্যারেক্টার সিকোয়েন্স দরকার। আরেকটা হচ্ছে ওপেন টাইপ ফিচার্স ল্যাক অফ সাপোর্ট ফর ক্রস ক্লাস্টার রুলস। বিশেষ করে যখন আমরা ক্যালিগ্রাফিক ইটালিসাইজ স্ক্রিপ্ট ফন্ট নিয়ে কাজ করি, বেশিরভাগ ইন্ডিক স্ক্রিপ্ট ফিচার্স আপনারা যারা টেকনিক্যাল সাইড নিয়ে কাজ করেন, এগুলো বিভিন্ন যুক্তাক্ষরের মধ্যে কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না। এটার জন্য একমাত্র উপায় হচ্ছে RCLT ফিচার দিয়ে করা। এটা অনেক ঝামেলা হয়েছে। তারপরে কনফিউশন রিগার্ডিং ইন্ডিক ফিচার্স প্লেসমেন্ট। এখনও যেমন মেইন বিশ্বে যে সবচেয়ে ভালো মানের 5-6টা বাংলা ফন্ট বা ফাউন্ড্রি, এখনও অনেক পার্থক্য আছে কিভাবে তারা ওপেন টাইপের জন্য যে নির্ধারিত ফিচার্স বাংলার জন্য ব্যাখ্যা করে, যেমন below বেস, অ্যাবাভ বেস, বিফোর বেস, এইগুলোর বিষয় নিয়ে অনেক ভিন্ন ব্যাখ্যা আছে। তো আমার মনে হয় এটা একটু স্ট্যান্ডার্ডাইজ করা উচিত। হয়তো মানে অনেকে চিন্তা করে যে হলেই হলো, মানে এটা যদি কাজ হয় তাহলে ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যদি সফটওয়্যার পরে আপডেট হয়, যদি অন্য একটা প্ল্যাটফর্মে ভিন্নভাবে ওই টেক্সট ইঞ্জিনটা ব্যাখ্যা করে, তাহলে সমস্যা হতে পারে। তো এটা নিয়ে কিছু স্ট্যান্ডার্ডাইজেশন সবচেয়ে বেশি দরকার আমার মনে হয়। ASCII বা বিজয় আর ইউনিকোড কনফিউশন, এটা মনে হয় আপনারা সবাই ভালো জানেন। এটা যে ASCII বা বিজয়, এটা যে একটা ক্যারেক্টার এনকোডিং, একটা কিবোর্ড আর একটা কোম্পানি, এগুলোর পার্থক্য সাধারণ মানুষ বুঝে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়, এবং বুঝাতে আশা করি কেউ একটা কিছু ভালো ছোট ভিডিও বানাবে যে আপনারা এখানে গিয়ে দেখেন।
এটা মনে হয় মানে আলোচনার তেমন কিছু নাই, কিন্তু বোঝানোর কিছু রিসোর্সেস থাকলে ভালো হবে। রেজিস্ট্যান্স টু নিউ টেকনোলজিস, এটা অনেক আমি আস্তে আস্তে শিখছি যে আমাকে খুব স্ট্রিক্ট হতে হবে, স্ট্রং হতে হবে। যে কেউ যদি বলে যে অনেক সময় যেমন সিটি ব্যাংকের জন্য একটা ফন্ট বানাতে গিয়ে তারা বলে হ্যাঁ ইউনিকোড, পরে বলে যে আমাদের গ্রাফিক ডিজাইনের স্টাফ তারা বলে যে না ইউনিকোড এটা হবে না, আমাদের একটা বিজয় ভার্সন করে দেন। আমি বলি না, এটা আসলে মানে ডাইনোসর একটা প্রযুক্তি, মানে আমি এটা সহ্য করব না। কারণ সমস্যা হচ্ছে এটা হয়তো এটা সাপোর্ট করা যায়, কিন্তু তখন মার্ক মানে উকার যে প্লেসমেন্টগুলো এটাতে ঝামেলা হওয়ার কারণে আপনার ফন্টের মান শেষে যেখানে আপনার ব্র্যান্ডের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সো আমার মনে হয় বেশিরভাগ যারা সাধারণ গ্রাফিক ডিজাইনার তারা বুঝে না যে এখনও মানে আপডেটেড সফটওয়্যারতে এটার ফুল ইউনিকোড সাপোর্ট পাওয়া যাবে। সব সমাধান মানে সব সমস্যার একটা সমাধান আছে। ফন্ট পাইরেসি এটা তো একটা সমস্যা, আমরা সবাই জানি। যে আমার আশা আছে যে একদিন এমন যেমন ফন্ট স্ট্যান্ডের মতো একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে বিভিন্ন ফাউন্ডারি একই প্ল্যাটফর্মে তাদের ফন্ট বিক্রি করতে পারে, এবং এটার যে ফন্ট সেলস এর ঝামেলা, যেমন আমি একজন টাইপ ডিজাইনার, আপনি একজন টাইপ ডিজাইনার, আমরা এই সব সেলস মার্কেটিংয়ের ঝামেলা যেতে চাই না। যদি সবাই মিলে করতে পারি তাহলে ভালো হতো। আশা করি এটা করা যায়, কিন্তু এখনও পাইরেসি। আমি মোটামুটি 4-5 বছর আগে আমার এক কলিগ দিয়ে পাইথন দিয়ে জটিল একটা সফটওয়্যার বানানোর চেষ্টা করেছি ফন্ট স্ট্যান্ডের মতো, যেন ফন্ট টিটিএফ ফাইলটা পাওয়া না যায়। কিন্তু পরে শেষে আমি বুঝতে পারলাম না এটা হবেই না। মানে যদি ফন্ট ব্যবহার করে এটা পাওয়া যাবে, এবং এটা পাইরেসির রিস্ট্রিক্ট করার কোনো অপশন নাই। তো আমি ওইটার আশা ছেড়ে দিয়েছি। জানি না ভবিষ্যৎ কি হবে এটার জন্য। আর শেষের পয়েন্টটা আমি বলেছি, আরও পরে কয়েকটা পয়েন্ট বলার চিন্তা করেছি। একটা অনেক সময় আমার মতে ইউনিকোড এর তেমন কোনো সমস্যা না বাংলা নিয়ে, কিন্তু ইউনিকোড ব্যাখ্যা এবং সাপোর্টের অনেক ঝামেলা আছে। যেমন হার্ফবাজ একভাবে, মাইক্রোসফট একভাবে, অ্যাডোবি একভাবে এটা ব্যাখ্যা করে, অনেক সময় তাদের ব্যাখ্যার মধ্যে ভুল আছে, এটা নিয়ে ঝামেলা হয়। এখনও ওই যে দাড়ি অ্যাডোবি ইলাস্ট্রেটরে শেষ লাইনে চলে আসে। আমি কত বছর অ্যাডোবির কাছে নক করছি যে এটা ঠিক করেন, এখনও ঠিক করে না, এখনও দাড়ি সরে যায় নতুন লাইনে। এটা হতে পারে, এটাও একটা সমস্যা যে দাড়ি হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টের মধ্যে, এটা তো দেবনাগরীর কিছু না। এটা ভাই যেমন বলছিল যে যারা এটা ইউনিকোড শুরু করেছে তারা ইন্ডিয়ান ধাঁচে এটা সব করেছে। আবার কোয়ার্ক এক্সপ্রেস, বেশিরভাগ পত্রিকা এখনও কোয়ার্ক এক্সপ্রেস ব্যবহার করে। তাদের সফটওয়্যার কিন্তু এখনও মার্কস ফিচার ব্যবহার করে না। তো দেখা যাচ্ছে যে যেখানে আমি কেয়ারফুলি সব উকার, রিকার, দীর্ঘ উকার প্লেস করেছি, এগুলো আর হবে না। তো এটার জন্য একটা হ্যাক ভার্সন বানাতে হয়েছে। আমি আসলে আর হ্যাক ভার্সন বানাতে চাই না, মানে আমি চাচ্ছি যে আসলে সফটওয়্যারগুলো যেন সেটা সাপোর্ট করে। আরেকটা বিষয় আপনারা অনেকে জানেন, বাংলা লিস্ট আর পেজ নাম্বারের সমস্যা হয়। যে আমি যখন বাংলা টাইপ করতে গিয়ে একটা অর্ডার্ড লিস্ট বানাই, এখানে 1, 2, 3 ল্যাটিন সংখ্যায় আছে, অথবা পেজ নাম্বার দিলে এটা তখন সুটনি এমজে দিতে হয়, কিন্তু আমি সেটা করতে চাই না, আমি চাই ইউনিকোড। তো সেটার জন্য আসলে এটা হচ্ছে সফটওয়্যারের দুর্বলতা। কারণ অন্যান্য স্ক্রিপ্ট যেমন আরবির জন্য অপশন আছে তাদের,
কিন্তু তারা এখন পর্যন্ত বাংলার জন্য করিনি। তাই যারা ইউনিকোডের সাথে যুক্ত আছে অনুরোধ করছি এটাও যেন ঠিক করে। কিন্তু আপাতত একটা হ্যাক সিস্টেম আমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ওপেন টাইপ ফিচার স্টাইলিস্টিক সেটস। এটা আমার জানা মতে আমি প্রথম করেছি ওই সূর্য আর বরেন্দ্র নিয়ে। এখন দেখছি যে ওই পূর্ণ আর জুলাই ফন্টে একই সিস্টেম ব্যবহার করছে। কিন্তু এই স্টাইলিস্টিক সেটসের মধ্যে যদি আমাদের সবার এগ্রিমেন্ট থাকে এটা অনেক ভালো হবে। যে ঠিক আছে, আমরা বাংলা সংখ্যা আর মানে ল্যাটিন সংখ্যার পরিবর্তে ল্যাটিন ডিজিটের পরিবর্তে বাংলা ডিজিট এটা SS1-এ থাকবে, তাহলে তো ফন্ট চেঞ্জ করলে কোনো ঝামেলা নাই। একটা লিপিগড়ের ফন্ট বা একটা বাংলা বেঙ্গল ফন্টসের, এবং এইভাবে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড একসাথে করতে পারি এটা অনেক ভালো হবে। আরেকটা স্ট্যান্ডার্ডের প্রয়োজন হচ্ছে যেমন হুমায়ুন আহমেদ লিখতে গিয়ে উনি চাচ্ছে, ওনার পছন্দ ছিল উকার এটা লিগেচার থাকবে না, তো এটার জন্য আলাদা একটা স্টাইলিস্টিক সেট করা যায়। এরকম আরও দু একটা সিচুয়েশন আছে যেখানে তো এই ধরনের বিষয়ে যদি আমাদের স্টাইলিস্টিক সেটের ক্যাটালগের মিল থাকে অনেক ভালো হবে। আর আরেকটা ঝামেলা হচ্ছে পোর্ডের মাইক্রোসফট অনেক আগেকার মাইক্রোসফট ওয়ার্ডের সাপোর্ট করে, যেগুলো এখনও অনেক ব্যবহার হয়, কিন্তু আধুনিক ইউনিকোড ফন্ট কিছুটা ভেঙে যায়। যাই হোক, এখন আচ্ছা মূল প্রেজেন্টেশন নিয়ে আমরা আগাই। কোন কোন গ্লিফ ফন্টে থাকা দরকার? ডান পাশে দেখতে পারেন বিভিন্ন টাইপ ফাউন্ডারির গ্লিফ সংখ্যা আমি এখানে লিখেছি। এক টাইপ, এটা ইন্ডিয়া থেকে 499 গ্লিফ, ইন্ডিয়ান টাইপ ফাউন্ডারি, লাইনোটাইপ বেঙ্গলি, ওই লাইনোটাইপ মিরিয়াড বেঙ্গলি, টিরো টাইপ ওয়ার্কস, এটা মূলত ফিওনা রস, জন হাডসন, নীলাকাশ খেত্রী মায়ুম তাদেরই একসাথে ফন্টের অনেক সাদৃশ্য আছে। বাংলা টাইপ ফাউন্ডারি, নত সান্স, তারা কিন্তু আলাদা। ইউনিভার্সাল থার্স্ট, তারপরে লিপিগড়। এইভাবে দেখছি বিভিন্ন গ্লিফের সংখ্যা আছে, এবং আমি চাই না যে আমাদের নিয়ম থাকুক যে এক্স্যাক্টলি এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড থাকলে ভালো। তো এইভাবে 5টা ভাগে ভাগ করেছি। প্রয়োজনীয় গ্লিফ যেগুলো অবশ্যই দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিতীয় হচ্ছে প্রয়োজনীয় কিন্তু বিতর্কিত, মানে আমার মতে প্রয়োজনীয় কিন্তু সবাই এখন পর্যন্ত এটা সাপোর্ট করে না। তৃতীয় হচ্ছে ঐচ্ছিক, মানে যেটা আপনি ইচ্ছা করলে অপশনাল। আর অপ্রয়োজনীয় কিন্তু বিতর্কিত, আর পুরোপুরি অপ্রয়োজনীয়। আমরা আশা করি একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড ফন্টের জন্য করতে পারি, যেমন চীনে এটা হয়েছে, জাপানে এটা হয়েছে। জাপানেটা অনেক বড়, এটা শুধু ফন্টের বিষয় না, এটা অন্যান্য লাইন টাইপোগ্রাফিক সার্বিক বিষয় নিয়ে। সাউথ কোরিয়ার এটা হয়েছে। এইগুলোর আসলে অনেকটা ইউনিকোড রিপ্লেস করেছে, এগুলোর খুব একটা প্রয়োজন নাই আজকাল। কিন্তু ইউনিকোডে আমরা যদি গিয়ে দেখি, এখানে ডান পাশে আমি একটা স্ক্রিনশট দিয়েছি, ইউনিকোডের যে বর্তমান ক্লোজেস্ট টু স্টাইল গাইড যেটা আছে, সেখানে আসলে তেমন কিছু নাই, মানে অনেক ফিলার ইনফরমেশন আছে। ওরা একটা টেমপ্লেট করেছে কিন্তু কেউ এটা পূরণ করেনি। তো আমি আশাবাদী যে একটা স্টাইল গাইড বা টাইপ ডিজাইনারের জন্য একটা বেসিক ইন্ট্রোডাকশন, যে কীভাবে ওপেন টাইপ ফিচার্স সেট আপ করতে হয়, অন্যান্য বিষয়। এবং এই নিচের বাম পাশে আমার চিন্তা অনুযায়ী টাইপ ডিজাইন হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। মানে এইখানে বাম পাশে আছে ইতিহাস আর বিজ্ঞান, এটার অবশ্যই একটা প্রভাব আছে, কিন্তু এটা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, করলে এটা ভুল হবে। আবার প্রযুক্তি,
আবার শিল্প ইন্ডাস্ট্রিতে কি কি নিডস আছে, আর শেষে আরেকটা অ্যাড করা উচিত ছিল ইউজার ব্যবহারকারীদের প্র্যাকটিস। এটা যদি আমরা হিসাব না করি তাহলে উচট খাবো। আরেকটা সাইডের বিষয়, ফন্টের মানের উপাদান কি। ফন্টের কোয়ালিটির অনেক বিষয় আছে, ওই সৃজনশীলতা, এটা কি আসলে অরিজিনাল কিছু কি না, ইভেন কালার ফন্ট ডিজাইনে একটা ভিন্ন মিনিং আছে, যে ইভেন টোন, যে এটা কোনো গ্যাপ, কোনো হিজিবিজি জায়গা নাই, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং কনসিস্টেন্সি, যে এইখানে মানে কোন ক্যালিগ্রাফিক টুল দিয়ে লেখা হয়েছে বা কোন স্টাইল দিয়ে, এটা যেন সব অক্ষরের মধ্যে মিল আছে। মানে সুন্দর অক্ষর আমরা ডিজাইন করছি না, বরং সুন্দর একটা অক্ষরের সংকলন, এটা একজন বলেছে। স্পেসিং আর কার্নিং, এটা ইভেন কালারের সাথে অনেক মিল আছে। গ্লিফ সাপোর্ট, এটা ছোট বিষয়। স্পেশাল ফিচার্স, কার্ভ কোয়ালিটি, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আর শেষে হিন্টিং, স্ক্রিনের জন্য প্রস্তুত করা। সো আমরা এই ক্রমে যাচ্ছি আজকে। বাংলা ইউনিকোড ব্লক আমরা একটু দেখব, তারপরে রফলার যুক্ত ব্যঞ্জন, বফলার যুক্ত ব্যঞ্জন, অন্যান্য যুক্ত ব্যঞ্জন, হসন্ত যুক্ত ব্যঞ্জন গ্লিফ, আর স্বরবর্ণের কার চিহ্নের লিগেচার, বিকল্প ধরনের বাড়তি সংখ্যা, পাংচুয়েশন, আর স্টাইলিস্টিক অল্টারনেটস শেষে। তো ইউনিকোড ব্লক এরকম আছে, কয়েকটা আছে যেগুলো আমরা বেশি ব্যবহার করিনি, এই হলুদে দিয়েছি আসামীয় ভাষার জন্য। এটা থাকলে ভালো, কারণ এরা আমার মনে হয় আসামিজ কিছুটা বাংলার ছোট ভাই, সাপোর্ট করলে ভালো। আর লালে দিয়েছি যেগুলো বিলুপ্ত বা আমার মতে অপ্রয়োজনীয়, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই। এই কয়টা অবশ্যই ওই যে টাকার মুদ্র, এটার ইউনিকোডের নাম এখনো রুপি। তো কেন রুপি, মনে হয় এর পিছনে কিছু রাজনৈতিক ইতিহাস আছে, জানি না। কিন্তু এইগুলো নিয়ে আমার একটা বিতর্ক আছে। আমি এতদিন পর্যন্ত যত ফন্ট বানিয়েছি এগুলো সাপোর্ট করে আসছি, এই ডিজাইন করি, জানি কেউ এগুলো ব্যবহার করবে না, তারপরেও রাখবো। আমি আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছি এগুলো আর সাপোর্ট করব না। কেন? এই যে ডান পাশে দেখেন ল্যাটিন এক্সটেন্ডেড ডি ব্লক, এটা ল্যাটিন স্ক্রিপ্টের জন্য আছে, যে মধ্যযুগের যে পুরানো অক্ষরগুলো, এইগুলোর ইউনিকোড অবশ্যই একটা জায়গা থাকা প্রয়োজন, এবং অবশ্যই কয়েকটা ফন্ট থাকা দরকার যেগুলো এইগুলো ভালোভাবে সাপোর্ট করে। কিন্তু বর্তমান যুগে 99% ফন্ট এগুলো সাপোর্ট করার কোনো প্রয়োজন নাই আমার মনে হয়। মানে এটা হচ্ছে অনেকটা ওই ইতিহাসবিদদের জন্য। এবং হ্যাঁ, কয়েকটা ফন্ট এগুলো সাপোর্ট করলে ভালো হয়, কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাই না এগুলোর জন্য। এবং এগুলো থাকলেও এগুলো যে কিভাবে মানে আসল মার্ক পজিশনিং এগুলো আমি ঠিক করছি না, আমি জানি না, আর আমার ইউজাররাও জানে না, তাই আমি এইগুলো বাদ দিচ্ছি। যুক্ত ব্যঞ্জন, এইগুলোর মধ্যে বাম পাশে দিয়েছি 2 ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট যেগুলো, আর 3 ব্যঞ্জন বর্ণ বিশিষ্ট যেগুলো প্রয়োজন, বিতর্কিত আছে, আর অপ্রয়োজনীয়। আর কয়েকটা আছে যেগুলো প্রায় কেউই করে না। তারপরেও আসলে কিছু আমি ডয়শূন্য রফলা দেখেছি ফন্টে, এটা কেন যে করে আমি বুঝি না। মানে আমি আসলে যখন সূর্য ফন্ট করতে গেলাম 2000 গ্লিফ কিন্তু ছিল, মানে যে ইন্ডিয়ান কোডার মনে হয় ওই
এটা একটা হ্যাক ইউনিকোড হাইব্রিড ফন্ট ছিল। সব কিছুর জন্য আমাকে কষ্ট করে এগুলো কপি করে ঔকার দিয়ে করতে হয়েছে, অনেক ঝামেলা। তো আমি চাই না যে সামনের ফন্ট ডিজাইনার এগুলো করা হোক। সো এইগুলোর কেউ আসলে আমি কোনো ইঙ্গিত পাচ্ছি না যে এইগুলোর জন্য কোনো সাপোর্টের দরকার আছে, কিন্তু এইগুলোর জন্য দরকার আছে। আচ্ছা, এইগুলো বিতর্কিত। পোলট্রি, আলট্রা, যেমন আলট্রাসাউন্ড, আলট্রাসনোগ্রাম, আমার মতে ওই উপরে যে চারটা আছে এগুলো থাকা দরকার, সাপোর্ট করা দরকার। যদিও এইগুলো আসলে বাংলা একাডেমির সর্বশেষ যে লিস্ট আমি দেখেছি এগুলোর মধ্যে নাই, কিন্তু প্রথম আলোতে যখন আসলে আমি অনেকটা যেটা শিখেছি সাজ্জাদ ভাইয়ের কাছে শিখেছি প্রথম আলোর সঙ্গে কাজ করতে, আমার ওটা ভালো লেগেছে, কারণ ওটা আসলে প্র্যাকটিক্যাল একটা পরিবেশ। তো আমরা এইগুলোর সাপোর্ট করেছি। আমি 5-6 বছর আগে একটা বাংলা কর্পাস ডেভেলপ করেছি, মূলত প্রথম আলো ওয়েবসাইট, কিন্তু পাশাপাশি উইকিপিডিয়া আমি একটা স্পাইডার দিয়ে স্ক্রেপ করেছি, এবং এটা জন্য এইভাবে হিসাব করেছি যে এক একটা গ্লিফ কম্বিনেশন কতবার পাওয়া যায়। তো এইগুলোর বেশ অ্যাকুরেন্স আছে, এবং এই ডান পাশে দেখালাম যে বিভিন্ন ফন্টে এগুলো আছে বা নাই। কমলা অরেঞ্জ কালার যে চিহ্ন আছে এটা বোঝায় যে আংশিক, মানে এটা একটা দুইটা গ্লিফ দিয়ে একটা রফলা বসিয়ে এটা দেখা যায়, কিন্তু আসলে এটা মানে ভালোভাবে ডিজাইন হয়নি, শুধু একটা কম্বিনেশন, র্যান্ডম কম্বিনেশন। নিচের যেগুলো আছে আমার মতে এগুলো আর কোনো ফন্টে সাপোর্ট করা উচিত না, কারণ এটা কোনো শুদ্ধ বাংলাতে পাওয়া যায় না। মানে হয়তো পুরানো সংস্কৃত বানানে আছে, কিন্তু প্র্যাকটিক্যালে কারো এটা দরকার নাই। বফলার যুক্ত ব্যঞ্জনে একই রকম বিশ্লেষণ করেছি। এখানে দুইটা পাওয়া গেল যেগুলো বিতর্কিত। আমার মতে দুইটাই প্রয়োজন নাই, কারণ কোনো শুদ্ধ বাংলা শব্দের মধ্যে এগুলো অস্তিত্ব নাই। অন্যান্য যুক্ত ব্যঞ্জন, এখানে যেগুলো প্রয়োজনীয় আছে 3টা স্ক্রিন, এইগুলো নিয়ে মনে হয় কোনো আলাপ দরকার নাই। এইগুলো একটু বিতর্কিত, যেমন উপরে যে ফয়ে ট, এটা সলাইমান লিপিতে নাই। ecushi.org যেটা আছে এটা আমি কয়েকদিন আগে একটা পুরানো অনলাইন লিস্ট থেকে পেয়েছি, আমি জানি না এটা কোন সালের, কিন্তু আমি দেখছি যে এটা আজকাল মানে ভাষা তো পরিবর্তন হয়, এটা অস্বীকার করার মতো কিছু না। ইংরেজি শব্দ তো আসবে বাংলাতে, এবং এগুলো সীমিত রাখা উচিত, কিন্তু তারপরেও আস্তে আস্তে আমার মনে হয় এইগুলো সাপোর্ট করা প্রয়োজন। জয়ের ল, এটা একটা মজার বিষয়। আমি শুধু একটা শব্দ দেখেছি, জলাতান ইব্রাহিমোভিচ, আমার দেশের ফুটবল খেলোয়াড়, কিন্তু তারপরেও প্রথম আলোতে আমরা তার নাম লেখার জন্য এটা সাপোর্ট করি, এই জয়ের ল। তো থাকলে খারাপ না। লয়ে ভ, এই যে পংক্তি, এইটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় কোনো ফন্টেই নাই, কিন্তু এটা বাংলা একাডেমিতে আছে এবং প্রথম আলো ব্যবহার করে, এই জন্য আমি সবসময় এটা সাপোর্ট করি। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ অন্য ফাউন্ডারি এটা, বিশেষ করে যেমন ফিওনা রস, জন হাডসন, আমি তাদের কাছে লিখেছি যে এটা সাপোর্ট করা প্রয়োজন, কিন্তু দেখছি যে এখনও মানে এই যে যোগাযোগের গ্যাপ আছে, এখনও ওনাদের ফন্টে সাপোর্ট হচ্ছে না, বা
নটো সান্স ওই ইন্ডিয়ান টাইপ ফন্ট এখানে নটো সান্সের উল্লেখ করিনি আরেকটা কনফিউশনের জায়গা আমি আপনাদের কাছে শুনতে চাই বিষণ্ণ বা ক্ষুণ্ণ মজার বিষয় আমি দেখেছি বাংলা একাডেমির ডিকশনারিতে দেখতে মনে হচ্ছে মূর্ধন্য দন্ত ন কিন্তু হচ্ছে আসলে মানে যেখানে লেখা আছে কোন এক একটা যুক্তাক্ষরের অংশ দেওয়া আছে দুইটা মূর্ধন্য ন তো আসলে প্রথম আলোর আমি গত কয়েকদিন আগে ওয়েবসাইটে দেখলাম যে কতবার দুই বানান ব্যবহার হয় সমান সমান মানে বোঝা যাচ্ছে প্রথম আলো এখনো সিদ্ধান্ত নেয়নি কোনটা ঠিক তো আসলে কোনটা ঠিক এটা নিয়ে একটু আলাপ করা দরকার কারণ মনে হয় শুধু একটা রেখে ভুলটা বাদ দিলে ভালো আর এইগুলোর সাপোর্ট আছে কিন্তু এটা বাংলা একাডেমি অনুযায়ী ঠিক না বানান আর আমার মতেও দেওয়া উচিত না যেমন ওই যে মালদা এটা একটা বিষয় প্রকাশ করে যে আমি যখন ওই এক ফাউন্ডারি যেটা ইন্ডিয়াতে আছে তাদের জন্য একটা ফন্ট ডিজাইন করছিলাম সামা বাংলা সম বাংলা ওইটা একটা মাল্টি স্ক্রিপ্ট ফ্যামিলি তো ওরা চেয়েছিল বিশাল মানে প্রচুর যুক্তাক্ষর যেগুলো আমরা বাংলাতে ব্যবহার করি না কিন্তু ওদের ব্যাখ্যা ছিল ওই সারাং ভাই ব্যাখ্যা ছিল যে ইন্ডিয়ার বিভিন্ন শহর এগুলো যদি যেমন তামিলনাড়ুতে যে শহর এটা যদি বাংলায় লিখতে হয় তাহলে ওদের যে যুক্তাক্ষর এটা বাংলাতেও থাকতে হবে কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা মানে আমার মনে হয় এটা ইন্ডিয়ার বিষয় একদিকে আমাদের ফন্ট দুই বর্ডারের সাইডে কাজ করা দরকার কিন্তু এটা খুব বেশি প্রয়োজন নাই বলে আমার মনে হয় যে আমরা খুব রেয়ার মানে শুধু অন্য এলাকার রেলওয়ে স্টেশনের জন্য রাখবো অন্যান্য যুক্তাক্ষর এগুলো অনেক ফন্টে আছে হাফ ফর্ম কিন্তু সমস্যা হচ্ছে এইসব অপ্রয়োজনীয় গ্লিফ এটা সময়ের অপচয় টাইপ ডিজাইনের জন্য আবার স্পেসের অপচয় যেমন আমি ওই শিহাব ভাইয়ের সাথে যখন লোডিং টাইম নিউজ পোর্টালের লোডিং টাইম কমিয়ে দিতে চাই আমরা চাচ্ছিলাম যে WFF ফন্ট ফাইল যেন 100 কিলোবাইটের নিচে মানে একটা কিলোবাইট কেটে দিলে অনেক বড় তো এইগুলো সাপোর্ট না করলে ভালো এগুলো তো মার্ক আর অ্যাঙ্কার দিয়ে ঠিক করা যায় কার চিহ্নের বিকল্প রূপ এটার ব্যাপারে বিভিন্ন ফন্ট ডিজাইনার বিভিন্নভাবে করে কিন্তু মূল বিষয় হচ্ছে যেন শেষে দেখতে সুন্দর হয় সো যেমন এখানে দেখতে পাচ্ছেন উপরে ই কারের বিভিন্ন ধরন যে এটা যদি মূর্ধন্য খাটো একটা ক্যারেক্টারের সাথে তাহলে ছোট হতে হবে বা স্পয়ের সাথে তাহলে একটু লম্বা হবে বা এটা যদি উড়ানির সাথে থাকে তাহলে এটা যেন বেশি মোটা না হয় ওই জায়গা ওভারল্যাপ হলে এটা অনেক ডার্ক হবে কালারের সমস্যা হবে আবার যেখানে সোজা একটা স্টেম থাকে এটা যেন সুন্দরভাবে ওইটার মধ্যে লেগে যায় এই জন্য কিছু ভিন্ন ক্যারেক্টার আর উকার আসলে একটা উকার সব সিচুয়েশন ফিট করতে পারে না আমি দেখেছি মূলত 4-5টা ধরন আছে একটা হচ্ছে যেখানে ত্রিভুজ আছে নিচে রফলার মতো আর র আর ব এর মতো এটার জন্য একরকম দরকার আবার বর্গীয় জ আর দ এর জন্য এটা যখন এই দিক থেকে আসে এটা বিশেষ করে যখন খুব লাইট ভার্সন আপনারা যান তখন অমিল খুব চোখে লাগে এই যে যেখানে যুক্ত হয় তারপরে অবশ্যই ডয় শূন্য র এর নিচে যেমন পড়ুন এটার সীমিত একটা হাইট আছে এটার নিচে গেলে ওয়েবে এটা অদৃশ্য হয়ে যায় তখন ঝামেলা হয় তো এটা যেন
আমার ক্যারেক্টার মানে হাইটের মধ্যে পড়ে, এই জন্য একটু চ্যাপ্টা করতে হবে ওই বিশেষ একটা উকার এটার জন্য, যেমন স্ট্রু। আর তয়ের জন্য লেজটা আরও লম্বা করা লাগবে। হ্যাঁ, উকারের জন্য, আবার হসন্তের জন্য, আবার নিচের দিকে একার আমি আমার সব ফন্টে ওই শেষের দিকে, যেমন মেট্রো, বাংলার ঢাকা মেট্রোর সব লাইসেন্স প্লেটে দেখা যায়, অনেক সময় দেখবেন যে একার রফলার সাথে লেগেই আছে। এটা যেন না হয়, আমি একটা একারের ভার্সন একটু অ্যাঙ্গেল করেছি যেন এটা বেরিয়ে আসে, কিন্তু খুব বড় একটা গ্যাপ যেন না থাকে। তো সেটা একটা ভিন্ন ভার্সন। তারপরে হসন্ত আমার মতে হয় জন্য এটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হয় যেন নিচের লাইনের সাথে মিলে যায়। আর ডয় শূন্য র উকারের জন্য এটা মানে মূল অক্ষরটাও একটু চ্যাপ্টা করতে হবে যেন যথেষ্ট জায়গা থাকে। স্ট্যান্ডার্ড লিগেচার নিয়ে বেশি দ্বিমত নাই, উপরে যে 7টা আছে। অবশ্যই কেউ কেউ বলে ওই যে স্বচ্ছ ভার্সন, মানে যেগুলো লিগেচার বাদ দেওয়ার পক্ষে। আমি পড়েছি যে 50 বছর আগে, না 45 বছর আগে, যখন ফিওনা রস লাইনট আনন্দবাজার পত্রিকার সাথে কাজ করেছে, তখন একই বিষয় ছিল। কেউ কেউ বলছিল যে না, এই পুরানো লিগেচার আমরা ব্যবহার করব না, আমাদের আধুনিকে সিম্পল করতে হবে, গ উকার। কিন্তু আমার মনে হয় এটা পরিবর্তন হবে না, মানে ইউজার যেটাতে অবস্থ এটা ফলো করতে হবে। হয়তো প্রাইমারের জন্য, মানে বাচ্চাদের পাঠ্যপুস্তকের জন্য ট্রানজিশনাল একটা ধাপ থাকতে পারে। আর দ্বিতীয় হচ্ছে আমি কিছু যেখানে উড়ানি আছে, এই উপরের ইকারের এটা যেন ইভেন কালার হয়, যেন বেশি ডার্ক না হয় বা কনফ্লিক্ট না হয়, এইরকম কয়েকটা বাড়তি গ্লিফ করি। আর তৃতীয় দেখা যাচ্ছে ওইখানে কিছু অদ্ভুত কনফ্লিক্ট হয়, অর্থনৈতিক উপরে যে লালগুলো আছে, বা রেফ যখন একারের বেশি কাছাকাছি হয় এটা অনেক ডার্ক হয়, এটার জন্য আলাদা একটা গ্লিফ, কয়েকটা গ্লিফ দরকার, বা রেফ যেন উড়ানির নিচে না আসে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে রয়ের মতো যে উকার, এটা কোন কোন গ্লিফে থাকবে, কোন কোন যুক্তাক্ষরে থাকবে, এখানে একটা তালিকা করেছি। সলোমন লিপি, ইন্ডিয়ান টাইপ ফাউন্ডারি, তারা এই সবগুলোতে দেয়। আবার বাংলা টাইপ ফাউন্ডারি আমি যেটা করেছি, চেষ্টা করেছি মাঝামাঝি কিছু করা, যে ল ফলা যেগুলো আছে এইগুলো না দেওয়া, কিন্তু বাকি সবগুলোতে ওই স্টাইল দিই। আবার কালপুরুষ আর ফিওনা রস, জন হাডসন, ওনাদের অভ্যাস হচ্ছে যে এই পর্যন্ত স প র ছাড়া, স্প্রিং যেমন ওইটা ছাড়া সবগুলোতে দেয়। আবার নত সান্স এটাতে আরও কম আছে। তো আমরা আসলে কোনটাতে এটা দেওয়া উচিত না, এটা যদি আমরা বিভিন্ন টাইপ ফাউন্ডারির মধ্যে একটা এগ্রিমেন্ট থাকলে মনে হয় ভালো হয়। আমার কোনো স্ট্রং অপিনিয়ন নাই, শুধু একমত হলে মনে হয় এইভাবেই আমরা তখন থেকে একটা স্ট্যান্ডার্ড চালু করতে পারি। বাড়তি সংখ্যা, আসলে পেজ নাম্বার যেন দেখা যায়, এই যে যেগুলো আগে বললাম, এটার জন্য ল্যাটিন সংখ্যা থাকা দরকার ফন্টে, এবং তখন একটা ওপেন টাইপ ফিচার দিয়ে এটা আমরা রিপ্লেস করতে পারি প্রয়োজনে। আমার মনে হয় সমান প্রস্থের বাংলা সংখ্যা দরকার। এটা ল্যাটিন ফন্টে প্রায় স্ট্যান্ডার্ড হয়ে আছে, যে বেশিরভাগ ভালো মানের ল্যাটিন ফন্টে শুধু সাধারণ অক্ষর নাই, যেগুলো ভিন্ন উইথের কিন্তু ট্যাবুলেটেড সংখ্যা আছে।
যেটার উদ্দেশ্য মানে এখানে বোঝা যাচ্ছে আপনারা এখানে সহজে দ্রুত কি তুলনা করতে পারেন কোনটা বড় কোনটা ছোট না এটা আমাদের ট্যাবুলার সংখ্যার ঘাটতির কারণে আমরা তুলনা করতে পারি না কিন্তু এই পাশে আমরা সহজে দ্রুত তুলনা করতে পারি কারণ এইগুলো সব ইভেন স্পেস নাম্বারস তো যেমন এখানে দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে বড় সংখ্যা কারণ বেশি লম্বা কিন্তু এখানে দেখে বুঝতে পারছি না এটা আর এটা বেশি বড় তো এই স্ট্যান্ডার্ডটা এটা শুধু টাইপ ফন্টে থাকলে হবে না কিন্তু গ্রাফিক ডিজাইনারদের আবার বোঝানো দরকার এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় এটা আসলে যেমন প্রথম আলো আজকের পত্রিকা এখানেও আমি প্রবলেম ফেস করছি বোঝানোর পরে অনেক সময় এটা প্র্যাকটিসে হয় না কিন্তু আমার মনে হয় এটা দরকার জ্যোতিচিহ্ন পাংচুয়েশন কোনগুলো লাগবে না এটা অনেকটা একটা আমি যেটুকু দেখেছি কি ব্যবহার হয় বাম পাশে হচ্ছে যেগুলো সাপোর্ট করা উচিত ডান পাশে যেগুলো অপশনাল এগুলো না থাকলেও হয় আর এটা অনেকটা ডিপেন্ড করে আমার কাস্টমারের জন্য যেমন আমি যদি আইডিএলসি একটা ব্যাংকের জন্য বা সিটি ব্যাংকের জন্য করি তাহলে অবশ্যই মুদ্রণের অনেক চিহ্ন লাগবে কিন্তু হ্যাঁ আর নিচে এখানে ওই যে ইউনিটস বিএসটিআই যে সিম্বল আছে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের জন্য এটা অনেক প্যাকেজিংয়ে দরকার আছে ফন্টে না থাকলে ঝামেলা হয় বাকিগুলো মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড এইগুলো তো আরবিতে আছে এরকম কিন্তু মনে হয় বাংলা ইউনিকোড ব্লকে এটা না এটা থাকা দরকার কতটুকু এটা আপনারা চিন্তা করতে পারেন শৈল্পিক বিকল্প গ্লিফ বা স্টাইলিস্টিক অল্টারনেটস আসলে 3 ধরনের আছে সোয়াশ লিগেচার্স মানে ওপেন টাইপ ফিচার্স 3 রকমের আছে সোয়াশ লিগেচার্স যেটা মানে সৌন্দর্য একটু অলংকারের জন্য আবার দ্বিতীয় হচ্ছে হিস্টোরিক্যাল লিগেচার্স এইখানে আমি হিস্টোরিক্যাল লিগেচার্স আমার এগুলো পছন্দ আসলে ব্যবহার হয়নি এখন পর্যন্ত আমার জানা মতে কিন্তু এই অপশনটা ফন্টে থাকলে সুন্দর লাগে মানে ইতিহাসের সাথে একটা লিঙ্ক থাকে এটা অপশনাল সোয়াশ কি থাকবে আমি এখনও কোনো সোয়াশ লিগেচার করিনি এই পর্যন্ত সো এই পর্যন্ত আমি চলে এসেছি 393 গ্লিফ যেগুলো প্রয়োজন আমার মতে আর অপশনাল এইটুকু আছে আমি যেসব শেয়ার করেছি এটা একটা গুগল শিটে আছে মনে হয় ভাই আপনাদের সাথে শেয়ার করবে আমি লিংক দিতে পারি যদি আপনারা এটা আলোচনা করতে আমি আশা করি এরপরে আলোচনা হবে এটা আমরা আলোচনায় এটা ঠিক করতে পারি হ্যাঁ আমি বলছিলাম যে সামনের জুনে যাওয়ার আগে আমার টার্গেট হচ্ছে একটা ডিজাইন নির্দেশিকা করা এটা এখন যে অংশটা শেষ করছি এটা মানে প্রথম আমি লিখেছি ইংরেজিতে এখন বাংলাতে লিখতে মানে বাংলার এটা অর্ধেক হয়ে গেছে কিন্তু বিগিনার যারা আছে ওপেন টাইপের সিনট্যাক্স গ্রামার এটার নিয়ম কি কেন আমি অনেক কষ্ট করে এটা শিখেছি প্রথমে অনেক সময় লেগেছে এবং আমি চাচ্ছি যেন সহজ প্রাসঙ্গিক মানে অনেক বিষয় আছে ওপেন টাইপ ফিচার্স যদি আমরা পড়তে যাই অ্যারাবিক তেলুগু এগুলো নিয়ে আমার জানা কোনো প্রয়োজন নাই আমি বাংলার যেটা প্রাসঙ্গিক সেটা জানতে চাই সো দিস ইজ ইন্টেন্ডেড টু বি এটার জন্য আর অবশ্যই মানে বাংলাতে হবে শেষে কিন্তু এক একটা ফিচার জন্য আমি দেখালাম যে অন্যান্য প্র্যাকটিস কি আছে টিরো বাংলা লাইনোটাইপ হিন শিলিগুড়ি নটো সান্স
তাদের নোটো সায়েন্সের আবার একটা বড় রিভিশন ছিল ভার্সন 3.0। তো ওইটার ওরা কিভাবে চেঞ্জ করেছে মূলত এগুলো সব তুলনা করে একটা স্ট্যান্ডার্ডে আসা যায় এক একটা ফিচারের জন্য। হ্যাঁ, এখানে আমার প্রেজেন্টেশনের অংশটা শেষ। আমি জানি না এখন কীরকম, মানে আমি চাচ্ছি যে হয়তো একটু প্রশ্ন উত্তরের সময়ে আমরা যেতে পারি, এটার সাথে মিল রেখে কোনো প্রশ্ন এভাবে আলোচনা করতে পারি।